প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? তোমরা সবাই ভালো আছো এই আশা রাখি এবং তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। তোমরা জানো যে আমরা দশম অধ্যায় অর্থাৎ সমন্বয় অধ্যায় থেকে আমরা আমাদের বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করছি এবং বিভিন্ন বিষয় সম্পর্কে তোমাদেরকে জানানো হয়েছে এবং তোমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি তোমাদের সামনে এবং তোমরা দেখতে পাচ্ছ যে কী বিষয় নিয়ে আলোচনা করব। এবং আজকের বিষয় মানে আজকের ক্লাসের যে বিষয়টি এই বিষয়টি একটু বেশি গুরুত্বপূর্ণ। তোমরা একটু মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি উপভোগ করবে। আশা করি তোমাদেরকে ভালো লাগবে, যদিও একটু জটিল আছে, তারপরেও কিন্তু আমি চেষ্টা করব তোমাদের কাছে এটা আরও বেশি সহজ করে তোলার। আমাদের আজকের টপিকস তোমরা দেখতে পাচ্ছ এখানে সুন্দরভাবে লেখা আছে যে নিয়ন্ত্রণের কৌশল সমূহ। কি কি কৌশলে কোন কোন পদ্ধতিতে কি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আর এই নিয়ন্ত্রণ কৌশলটা কি। এখন আমরা কিছু কৌশলগুলো আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে কি কি কৌশলে নিয়ন্ত্রণ করা যায়। আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকসে চলে আসি। আমাদের নিয়ন্ত্রণ কৌশলের প্রথম কৌশলটি হলো কি দেওয়া আছে? প্রথম কৌশলটি এখানে দেওয়া আছে কিন্তু বাজেট। আমরা জানি বাজেট হলো পরিকল্পনার সংখ্যাত্মক রূপই হচ্ছে বাজেট। পরিকল্পনার সংখ্যাত্মক রূপ বলতে কি, যে আমি দেখা গেল যে আমি আগামীকাল 5 কিলোমিটার হাঁটবো, এটা আমার পরিকল্পনা। বাট যখনই আমি এটা খাতায় লিখব যে 5 কিলোমিটার হাঁটবো, দিয়ে দিন লিখে 5 কিলোমিটার, তাহলে এটা কি? 5টা কিন্তু সংখ্যা, তাই না? তো এই 5টা সংখ্যা যদি আমি এখানে উল্লেখ করি, এই সংখ্যাটাকে যদি উল্লেখ করি তাহলে কিন্তু এটা সংখ্যাত্মক। ঠিক আছে, সংখ্যা বলতে 1 2 3 4 5 6 এগুলোকে কিন্তু সংখ্যাত্মক বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা যখন পরিকল্পনা করব, সেই পরিকল্পনা যদি সংখ্যা অর্থাৎ 1 থেকে যদি 9 পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহার করা হয় ওই পরিকল্পনা করতে গেলে সেটাকে বাজেট বলা হয়। ঠিক তেমনি করে আমাদের বাজেট কথাটি আমরা আমাদের সরকারের প্রত্যেক বছরের শুরুতে যে পরিকল্পনা করে আয় ব্যয়ের, সেটাকে আমরা বাজেট বলে থাকি, আর সেটাকে আমরা সবচাইতে বেশি বাজেট হিসেবে চিনি। বাজেট প্রণয়ন করা হয়, বাট বাজেট কিন্তু প্রত্যেক প্রতিষ্ঠানে প্রত্যেক জায়গায় বাজেট হতে পারে। তো এই বাজেটটা একটা নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, নিয়ন্ত্রণের একটা টুলস হিসেবে। কেন? কারণ বাজেটে যে পরিমাণ টাকা যে ব্যয়ের জন্য রাখা হয় ঠিক সেই পরিমাণ ব্যয় করতে হবে। তাহলে যারা ব্যয় করবে তারা মাথায় রাখবে যে আমার বাজেটে এত টাকা আছে, আমি এর এক্সট্রা বেশি খরচ করতে পারবো না, তাই না? তাহলে এটা নিয়ন্ত্রণের কৌশল হিসেবে না কাজ করে না? অবশ্যই। কারণ আমার যদি বাজেটই বেশি না থাকে, আমার যদি আব্বা বেশি টাকা না দেয়, বা আব্বা যদি 100 টাকা দেয়, তারপর বলে যে এখান থেকে ঘুরে আয় বা বাজার করে নেয়, তাহলে আমাকে 100 টাকার মধ্যেই কিন্তু বাজেটটা কমপ্লিট করতে হবে। তাহলে আমরা বলতে পারি বাজেট কিন্তু একটা নিয়ন্ত্রণের কৌশল। তারপর আছে বাজেটীয় নিয়ন্ত্রণ। এই বাজেটীয় নিয়ন্ত্রণটা কি? বাজেটীয় নিয়ন্ত্রণটা হলো, আমরা জানি যে বাজেট হচ্ছে সংখ্যাত্মক প্রকাশ, আর বাজেটীয় নিয়ন্ত্রণটা হচ্ছে প্রতিষ্ঠানের সকল কাজকে একটা সংখ্যায় রূপ দেওয়া। একটা সংখ্যায় রূপ দেওয়া, সেই সংখ্যাটাকে সেই সংখ্যাটাকে বেস ধরে, সেই সংখ্যাটাকে আদর্শ ধরে আমাদের প্রতিষ্ঠানের সকল কাজ সেই সংখ্যার সাথে রূপান্তর করতে হবে এবং সেই সংখ্যার সাথে কম্পেয়ার করতে হবে। এবং সেই সংখ্যা যদি সামনে পিছে হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কাজ ঠিক মতো চলছে না। কাজকে কিন্তু সংখ্যার রূপ দিতে হবে। যেমন আমরা তোমরা জানো যে আমাদের বিভিন্ন কাজের বিভিন্ন অনুপাত রয়েছে হিসাব বিজ্ঞানের, সেই অনুপাতকে 1:1 বলা হয়, তাই না? এই অনুপাতকে 1:1 বলার মানে কি? অর্থাৎ ওই কাজে যদি 1:1 না থাকে তাহলে সেটা আদর্শ মান না। ঠিক তেমনি করে কাজেরও একটা মান দেওয়া হয়, কাজেরও একটা সংখ্যাত্মক রূপ দেওয়া হয়। সেই সংখ্যাত্মক রূপটাকে যদি ওভার করে
তাহলেও ঠিক হচ্ছে না, নিয়ন্ত্রণের বাইরে যাবে, আবার যদি কম হয় তাহলেও নিয়ন্ত্রণের বাইরে যাবে। অর্থাৎ প্রত্যেক পদে পদে সকল কাজেরই একটা মান দিতে হবে, 1, 2, 3 এরকম করে একটা মান দিতে হয়। অর্থাৎ যে কাজই হোক সেটা একের সমান আছে কিনা, যদি একের সমান না থাকে পয়েন্ট সামথিং হয়, তাহলে কিন্তু সেটা দুই কাজকে একটা কাজের মান 1 আর একটা কাজের মান 2, তাহলে আমি একটা কাজ দুটো কাজ সঠিকভাবে করছি কিনা দুটোর গড় করলে কিন্তু আমি বাইর হয়ে যাবে, অর্থাৎ সেটাকে আমরা প্রমাণ করতে পারবো। তো এই জন্যই বাজেটীয় নিয়ন্ত্রণ হচ্ছে প্রতিষ্ঠানের সকল কার্যকে একটা অঙ্কের মাধ্যমে সংখ্যাত্মক রূপান্তর করে এবং সেই সংখ্যার সাথে মানে সকল ক্ষেত্রে সেই সংখ্যাকে বেস ধরে প্রকৃত কার্যফলটাকে যদি কম্পেয়ার করা হয় এবং যদি মিলিয়ে সেটার ত্রুটি বের করার চেষ্টা করা হয়, সেটাকে বলা হয় বাজেটীয় নিয়ন্ত্রণ। এবার আসি সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ। সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণটা একটা পদ্ধতি, যে পদ্ধতিটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ। এই সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণটা হলো যে প্রতিষ্ঠান প্রিভিয়াসলি অর্থাৎ পূর্বে যে কাজগুলো করেছে সেই কাজগুলো একটা ডাটা থাকে, যে তোমরা দেখবা যে পরিসংখ্যানের ম্যাথ করতে যারা করো তারা অবশ্যই এটা ভালো জানবে যে প্রত্যেকে একটা ডাটা থাকে, গণসংখ্যা, মান, এগুলো থাকে না। তো ওইগুলো পূর্বে অতীতে যে সকল কাজ হয়েছে সেইগুলো যদি আমি মানে করি, অ্যানালাইজ করি, সেইগুলো যদি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে যাই, সেইগুলো যদি ট্যালি বের করতে যাই, সেইগুলো যদি আমি গড় বের করতে চাই, মধ্যমা বের করতে যাই, তখন কিন্তু আমাকে কি করতে হয়, ওই কাজগুলোকে একটা সংখ্যাত্মক বিশ্লেষণ করতে হয় এবং বিশ্লেষণ করে গড় মধ্যমা এগুলো বের করি, তাই না? তা সেটা যখনই আমি ওই প্রতিষ্ঠানের কার্যকে নিয়ন্ত্রণ করতে যাব তখন কিন্তু এগুলো আমার কাজে আসবে। যদিও বা এটা বাজেটের মধ্যে না, এটা কিন্তু কোনো বাজেটীয় নিয়ন্ত্রণ না, কারণ এটা হচ্ছে গত হিসাবে বা হিসাব কালের মধ্যে যা হয়েছে সেই ডাটা বা উপাত্তকে বিশ্লেষণ করা, সেই ডাটা বা উপাত্তকে সার্বিক বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত উপনীত হওয়া বা ওই প্রতিষ্ঠানে কোনো রকম কোনো দুর্বলতা আছে কিনা সেটা বের করার পদ্ধতি হচ্ছে সংখ্যাত্মক বিশ্লেষণ পদ্ধতি। এবার আসি আমরা সবচেয়ে জনপ্রিয় এবং পুরাতন পদ্ধতি, সেটা হচ্ছে ব্যক্তিগত পর্যবেক্ষণ পদ্ধতি। ব্যক্তিগত পর্যবেক্ষণ পদ্ধতিটা কেন, যে কাজ চলতেছে আর কাজ চলাকালীন সময়ে যে নিয়ন্ত্রণকারী সে ঘুরতেছে, যদি ঘুরতে থাকে তাহলে সে দেখছে যে কোথায় কোন ভুল হচ্ছে না না হচ্ছে, তাহলে কন্টিনিউয়াসলি যদি নিজে দাঁড়িয়ে থেকে কাজগুলোকে নিয়ন্ত্রণ করে তাহলে কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? নাই। তাহলে সেটাকে বলা হয় ব্যক্তিগত পর্যবেক্ষণ পদ্ধতি। এবার আমরা আসি বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ। আসলে বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ বলতে যে কখনো কখনো প্রতিষ্ঠানের বিভিন্ন কার্য সংগঠন হয়ে থাকে যেটা বিশেষ ব্যক্তিদেরকে অর্থাৎ বিশেষ অভিজ্ঞ ব্যক্তিদেরকে সেখানে নিয়োগ দিয়ে সেই কার্য বিশ্লেষণ করার জন্য তাদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হয় এবং তারা সেই কাজটাকে চুলচেরা বিশ্লেষণ করে একটা প্রতিবেদন রিপোর্ট ওই নিয়ন্ত্রণকারীর কাছে জমা দেয়, যাতে করে নিয়ন্ত্রণকারী সহজেই ওই কাজটা নিয়ন্ত্রণ করতে পারে বা ওই মানে কার্য সম্পর্কে একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে সেটাকে সংশোধনের ব্যবস্থা করতে পারে অথবা সেই কার্যটাকে মূল্যায়ন করতে পারে। তারপরে সে আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ। তোমরা জানো যারা কমার্সে পড়ো তারা অবশ্যই জানো যে আর্থিক হিসাব বিবরণীর মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে, ক্রয় হিসাব রয়েছে, লাভ লোকসান হিসাব রয়েছে, তারপরে উদ্বৃত্তপত্র রয়েছে। তো এইগুলোতে কিন্তু সারা বছরের বা একটা নির্দিষ্ট সময়ের ডাটা থাকে না, তা আমি সেই ডাটা দেখে যদি আমি মিলাইতে যাই না গত বছর এটা হয়েছে মানে এত পরিমাণ তো আমাদের প্রতিষ্ঠানে খরচ হওয়ার কথা না, এত পরিমাণ লস হওয়ার কথা না, তখন একটা পাই না আমরা তো একটা মানে একটা এস্টিমেট পাই। সেই এস্টিমেটটা যখনই আমার একটা এক্সেস মনে হয় তখন কিন্তু বলতে হবে নিয়ন্ত্রণের বাইরে, আর যদি ভিতরে থাকে তাহলে বুঝতে হবে যে নিয়ন্ত্রণের মধ্যে, তাহলে এটাও কি আমার নিয়ন্ত্রণের একটা পদ্ধতি হয়ে গেল না? যখনই দেখলাম যে আমার লস মানে হচ্ছে তখনই বুঝতে পারছি যে কোথাও কোনো সমস্যা আছে, যখন আমার লাভ হচ্ছে তখন বুঝতে পারছি না কোনো সমস্যা নেই, ভালো চলছে, তাহলে এটা আমার নিয়ন্ত্রণের একটা কৌশল না? আমি এটা থেকে বুঝতে পারতেছি যে নিয়ন্ত্রণ সঠিক পথে আছে কিনা, তাই না? তো তারপরে আমরা আসি অভ্যন্তরীণ নিরীক্ষা। অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের
প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ কিছু লোক নিয়োগ দেয়, যে লোকগুলো শুধু এডিট করে, যে একজন ব্যবস্থাপক কাজ করছে, তার যত ডকুমেন্ট আছে সেগুলো নিয়ে তারা চলছে আর বিশ্লেষণ করে কোথায় কোনো ভুল বা হচ্ছে কিনা। তখন সেক্ষেত্রে কিন্তু ওই ব্যবস্থাপক সকল ডকুমেন্টস তাকে দিতে বা তাকে মানে অর্পণ করতে বাধ্য থাকে। ঠিক আছে, কারণ এটা প্রতিষ্ঠানের একটা নিয়মের মধ্যে পড়ে। এটা হচ্ছে অভ্যন্তরীণ নিরীক্ষা। আর একটা হচ্ছে বিনিয়োগের উপর প্রাপ্ত বিশ্লেষণ, অর্থাৎ বিনিয়োগের উপর। আসলে মেন কথা, ব্যবসায়ের মেন কথাই তো ইনকাম, আর ইনকামটা কিসের উপর আসে? বিনিয়োগের উপর। এখন ইনকামটা বিনিয়োগের উপর কেমন আসতেছে সেটা তো আমরা কি করে বের করতে পারবে? আমরা অবশ্যই কি বলবো, মূলধন বাজেটিং এর যে ম্যাথমেটিক্স, সেখান থেকে আমরা করে বের করতে পারি না? তাহলে সেখান থেকে আমি যদি দেখি যে আমার ইনকাম বা বিনিয়োগের উপর প্রাপ্তিটা ভালো হচ্ছে না, তখনই বুঝতে হবে যে কোথাও কোনো গরমিল আছে। তাহলে যদি সেই গরমিল বের করতে হলে মূলধন বাজেটিংয়ে যেটা করা হয়েছিল সেটা ঠিক হয়েছিল কিনা, তখন আমাকে সেটা মূল্যায়ন করতে হবে। আর তখনই কিন্তু আমি বের করতে পারবো যে কোথায় কোনো সমস্যা। নিয়ন্ত্রণ মানে কি? নিয়ন্ত্রণ মানে হচ্ছে সব কাজ সঠিকভাবে সুন্দরভাবে চলছে কিনা সেটা ফাইন্ড আউট করা, আর যদি কোনো সমস্যা ঘটে তাহলে তার কারেকশনমূলক ব্যবস্থা গ্রহণ করা। এই তো নিয়ন্ত্রণ। এবার আসি বেঞ্চমার্কিং। বেঞ্চমার্কিংটা তোমরা জানো যে এটা একটি খুবই প্রচলিত, এবং বেঞ্চমার্কিংটা হচ্ছে যে এমন একটা আদর্শকে মানে সর্বোচ্চ আদর্শ হিসেবে ধরা, যে আদর্শটা একটা বড় কোম্পানি, মানে বাইরের কোনো কোম্পানি যারা সর্বোচ্চ নিশ্চয়তা দিয়ে থাকে, সর্বোচ্চ মানের নিশ্চয়তা দিয়ে থাকে, তাদের স্ট্যান্ডার্ডটাকে এখানে ফিক্স করা, তাদের স্ট্যান্ডার্ডটাকে এখানে সর্বোচ্চ স্ট্যান্ডার্ড ধরে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী নিজের প্রতিষ্ঠানের অন্যের ভালো প্রতিযোগী একটা প্রতিষ্ঠানের মানে স্ট্যান্ডার্ডকে আমাদের প্রতিষ্ঠানে, নিজের প্রতিষ্ঠানে মানে স্ট্যান্ডার্ড ধরে যদি নিয়ন্ত্রণ কার্য সম্পাদিত হয়, তাহলে সেটাকে বলা হয় বেঞ্চমার্কিং। তাহলে আমাদের এই যে নিয়ন্ত্রণ হাতিয়ারগুলো বা নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো যে এখানে রয়েছে, এই নিয়ন্ত্রণ পদ্ধতির বা টেকনিকের বাইরেও কিন্তু আরও কয়েকটা রয়েছে, যেটা আমরা পরবর্তী ক্লাসে, কালকের ক্লাসে আলোচনা করব। সেগুলোর মধ্যে একটা রয়েছে পার্ট, একটা পদ্ধতি, নিয়ন্ত্রণ পদ্ধতি ম্যাথমেটিক রিলেটেড। আমরা তোমাদেরকে এটা পার্ট আছে, জ্ঞান চার্ট আছে, ঠিক আছে, তারপরে ব্রেক ইভেন পদ্ধতি আছে। এগুলো কিন্তু নিয়ন্ত্রণ পদ্ধতি বা কৌশল বা টেকনিক, এইগুলো কিন্তু এই টপিক্সের মধ্যেই, কিন্তু এগুলো তোমাদের জন্য একটু ম্যাথমেটিক্যাল টার্ম, সেটা আমি আরও ভালোভাবে বিশ্লেষণ করব বলেই আমি রেখে দিয়েছি আগামী ক্লাসে। এটা জ্ঞান চার্ট নিয়ে তোমাদেরকে বোঝানো, জ্ঞান চার্ট এবং পার্ট নিয়ে। ঠিক আছে, তো তোমরা সবাই আশা করি আজকের ক্লাসগুলো বুঝেছো। এরপরও যদি তুমি না, এটা কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস, সুতরাং তোমাদের খেয়াল রাখতে হবে যে যদি কিছু বিষয় না বুঝো তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো, আমি ট্রাই করবো তোমাদেরকে আরও বেশি ডিটেলসে বলার। ঠিক আছে, তো আজকের মতো